প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় নিয়ে। আমরা প্রথমে আলোচনা করব আজকে আমাদের বিষয় হচ্ছে প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজম। তো প্রথমে আসি প্রোটোপ্লাস্টের কাছে। প্রোটোপ্লাস্ট কি? প্রোটোপ্লাস্ট হচ্ছে কোন কোষে অর্থাৎ কোষের কোষ প্রাচীরকে বাদ দিয়ে এই বাহিরের পর্দা। প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষের কোষ প্রাচীর বাদ দিয়ে ভিতরে সমুদয় পদার্থকে একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের ভিতরে কি কি থাকতে পারে? সজীব উপাদান থাকতে পারে আর হচ্ছে নির্জীব উপাদান থাকতে পারে। অর্থাৎ কোষের কোষ প্রাচীর বাদ দিয়ে ভিতরের সমুদয় পদার্থ সজীব এবং নির্জীব সবাইকে করতে বলা হবে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী হ্যানস্টেন। প্রোটোপ্লাস্ট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী হ্যানস্টেন। তিনি এই শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ তার মতে কোষ প্রাচীর বাদ দিলে একটা কোষের যে অংশ থাকবে তাকে বলা হবে প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্টের দুটো অংশ দেখলাম, একটা হচ্ছে সজীব অংশ, একটা হচ্ছে নির্জীব অংশ। এরপর আসি আইসোলেটেড প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের সাথে একটা শব্দ জড়িত, তার নাম হচ্ছে আইসোলেটেড প্রোটোপ্লাস্ট। আইসোলেটেড প্রোটোপ্লাস্ট। আইসোলেটেড প্রোটোপ্লাস্ট আমরা বর্তমানে কোভিড-19 এর কারণে বেশ ব্যাপকভাবে দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। তো এই অবস্থায় যারা কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছে আমরা জানি তাদেরকে প্রায় আইসোলেশন রাখা হচ্ছে। তো আইসোলেশন কথাটা কি? আইসোলেশন কথাটা হচ্ছে নিবিড় পরিবেশে পৃথকভাবে কোনো কিছু রেখে যত্ন করা, লালন পালন করা। তো এখানে সেই কথা একই কথা। আইসোলেটেড প্রোটোপ্লাস্ট কথাটার মানে হচ্ছে নিবিড় পরিবেশে, অর্থাৎ যদি কখনো গবেষণাগারে গবেষণা কাজের জন্য ব্যবহারের উদ্দেশ্যে প্রোটোপ্লাস্ট তৈরি করা হয়, এরকম প্রোটোপ্লাস্ট তৈরি করা হয়। যদি কখনো গবেষণাগারে গবেষণা কাজে ব্যবহারের জন্য প্রোটোপ্লাস্ট তৈরি করা হয় তখন তাকে বলা হবে আইসোলেটেড প্রোটোপ্লাস্ট, অর্থাৎ পৃথকভাবে তৈরিকৃত প্রোটোপ্লাস্ট। এবার আসি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাস্টের সজীব প্রোটোপ্লাস্টের সজীব সমুদয় অংশকে প্রোটোপ্লাস্টের সজীব সমুদয় অংশকে বলা হবে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাস্টের সজীব সমুদয় অংশকে বলা হবে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞা কি আসে? কোষ প্রাচীরের ভিতরে প্লাজমা মেমব্রেন থেকে শুরু করে নিউক্লিয়াস পর্যন্ত, নিউক্লিয়াস সহ ভিতরের যে অর্ধ তরল অর্ধ স্বচ্ছ থকথকে জেলির ন্যায় এবং কলয়েড ধর্মী পদার্থ থাকে, তার নামই হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী পারকিনসে 1940 সালে। প্রোটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী পারকিনসে 1940 সালে। তার মতে প্রতিটি প্রোটোপ্লাজম নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত, অর্থাৎ কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। প্রতিটি প্রোটোপ্লাজম তিনটি অংশ নিয়ে গঠিত, কোষ ঝিল্লি বাইরের অংশ, নিউক্লিয়াস আর ভিতরে সমুদয় অংশকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এই তিনটি অংশ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত। প্রোটোপ্লাজম কি কাজ করে থাকে? প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের জৈবিক এবং বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। প্রোটোপ্লাজমে কি কি উপাদান থাকতে পারে? প্রোটোপ্লাজমের উপাদানের ভিতরে বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব উপাদান থাকবে। প্রোটোপ্লাজমে সাধারণত বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব উপাদান থাকবে, আর ছাড়াও কিছু অম্ল থাকবে। আচ্ছা, এবার জৈব উপাদান কোনগুলি? বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, এই সব উপাদান বলা হচ্ছে জৈব উপাদান।
অজৈব হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই সমস্ত উপাদান থাকতে পারে। অঙ্গাণুর ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গহ্বর, গলজি বস্তু ইত্যাদি অঙ্গাণু এখানে থাকবে। এই হচ্ছে প্রোটোপ্লাজম সম্পর্কে আমাদের আংশিক ধারণা। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কয়টা? তিনটা, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের প্রায় 70 থেকে 90 ভাগ পানি। প্রোটোপ্লাজমের 70 থেকে 90 ভাগ হচ্ছে পানি। এজন্য পানিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমের 70 থেকে 90 ভাগ পানি মানে হচ্ছে একটি কোষের 70 থেকে 90 ভাগ হচ্ছে পানি। আমাদের দেহে তথা উদ্ভিদ দেহের প্রত্যেকটা কোষের 70 থেকে 80 ভাগ যদি পানি হয় তাহলে কি ওই কোষটা পানি বিলুপ্ত বাঁচতে পারবে? এই জন্য এই কোষটাকে বলা হচ্ছে বা পানিকে বলা হচ্ছে ফ্লুইড অফ লাইফ। জীবনের অপর নাম হচ্ছে পানি বলা হয়ে থাকে। বিজ্ঞানী হান্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি নামে অভিহিত করেছেন। এই প্রোটোপ্লাজম বিজ্ঞানী হান্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি নামে অভিহিত করেছেন। কারণ হচ্ছে প্রোটোপ্লাজমে বিদ্যমান যে অঙ্গাণুগুলো আছে এইগুলোর দ্বারা যেখানে সামগ্রিক কাজ নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রোটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে জৈবিক কার্যগুলো সাধন করে তারাই। এই জন্য একে বিজ্ঞানী হান্সলে ভৌত ভিত্তি নামে অভিহিত করেছেন। এখন আমরা দেখব সাইটোপ্লাজম। এই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজম হচ্ছে প্রতিটি কোষের কোষ প্রাচীর বাদ দিয়ে ভিতরে যে প্লাজমা মেমব্রেন ঘেরিত অংশ রয়েছে সেখানে কোষ ঝিল্লি বাদ যাবে, নিউক্লিয়াস বাদ যাবে, বাকি অংশকে বলা হবে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের কোষ ঝিল্লি বাদ যাবে, নিউক্লিয়াস বাদ যাবে আর বাকি থাকবে শুধু সাইটোপ্লাজম। অর্থাৎ আমরা বলতে পারি প্রতিটি কোষের কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস ব্যতীত ভিতরের সমুদয় অংশকে বলা হবে সাইটোপ্লাজম। তাহলে এখানে সাইটোপ্লাজমে কি কি থাকতে পারে? সাইটোপ্লাজমে কিছু তরল থাকবে, অঙ্গাণু থাকবে এবং জৈব অজৈব উপাদান থাকবে। সাইটোপ্লাজমে কি থাকলো? তরল থাকবে, বিভিন্ন ধরনের আমরা গত ক্লাসে সাইটোপ্লাজম আলোচনা করতেছিলাম। এর প্রথম ক্লাস ছিল প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট, সাইটোপ্লাজম শুরু করতেছিলাম। যাই হোক আজকে আবার সাইটোপ্লাজম সম্পর্কে দেখাবো। সাইটোপ্লাজম তাহলে কি? সাইটোপ্লাজম হচ্ছে প্রতিটি সজীব কোষের কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস বাদ দিয়ে ভিতরে সমুদয় যে পদার্থ থাকে বা সমুদয় অংশ থাকে তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমগুলি তরল, অঙ্গাণু এবং বিভিন্ন ধরনের জৈব ও অজৈব উপাদান নিয়ে গঠিত। সাইটোপ্লাজমের ভিতরে থাকবে তরল উপাদান, বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকবে আর বিভিন্ন ধরনের জৈব অজৈব উপাদান সাইটোপ্লাজমের ভিতরে থাকবে। তো সাইটোপ্লাজমের তরল অংশকে বলা হবে ম্যাট্রিক্স বা মাতৃকা। সাইটোপ্লাজমের তরল অংশকে বলা হবে ম্যাট্রিক্স বা মাতৃকা। এখানে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকবে, নিউক্লিয়াস বাদ দিয়ে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বস্তু, রাইবোজোম, সাইটোসোম, বিভিন্ন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রভৃতি উপাদান সাইটোপ্লাজমে থাকবে। তো এখানে বিভিন্ন ধরনের জৈব অজৈব উপাদান থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকবে, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, পানি থাকবে। তো এবার আসে সাইটোপ্লাজমকে হাইলোপ্লাজম কেন বলা হয়? সাইটোপ্লাজমকে হাইলোপ্লাজম বলা হচ্ছে কেন? হাইলোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম বলার কারণ হচ্ছে সাইটোপ্লাজমে অধিকাংশ অঙ্গাণু বিদ্যমান থাকে। অর্থাৎ সাইটোপ্লাজম তার দেহের মধ্যে কোষের নিউক্লিয়াস
সহ বাকি নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি সমস্ত অঙ্গাণুকে তার ভিতরে ধারণ করতে সক্ষম। সাইটোপ্লাজম কোষের নিউক্লিয়াস বাদ দিয়ে সমস্ত অঙ্গাণুকে তার ভিতরে ধারণ করতে সক্ষম। এই জন্য সাইটোপ্লাজমকে হাইড্রোপ্লাজম বলা হয়, আবার বর্তমানে সাইটোসল বলা হয়। তাহলে সাইটোপ্লাজমকে সাইটোসল নামে অভিহিত করা হয়। সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের জৈবিক বিক্রিয়া সংঘটিত হয় অর্থাৎ বিপাকক্রিয়া সংঘটিত হয়ে থাকে। আমরা জানি শ্বসন ক্রিয়ায় মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে থাকে, কিন্তু এই শক্তি উৎপাদনের প্রারম্ভিক যে দশা বা ধাপ তা হচ্ছে গ্লাইকোলাইসিস পর্যায়। সবদ শোষণ অবদ শোষণের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস পর্যায়টি সংঘটিত হয় কোষীয় সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস পর্যায় সংঘটিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক এনজাইম সাইটোপ্লাজমে রয়েছে। এরপরে তাকে দিতে হয় মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিকের কথা মনে করি, প্লাস্টিক খাদ্য প্রস্তুত করার জন্য যে প্রয়োজনীয় এনজাইম দরকার তাও পাওয়া যায় সাইটোপ্লাজম থেকে। গলজি বস্তুর কথা বলি, রাইবোজোমের কথা বলি। রাইবোজোম প্রোটিন তৈরি করে, আমরা জানি প্রোটিন সংশ্লেষণ করে। তো রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম পেয়ে থাকে সাইটোপ্লাজম থেকে। যেহেতু সাইটোপ্লাজম সমস্ত এনজাইমকে সাপ্লাই দিচ্ছে, এজন্য সাইটোপ্লাজমকে বলা হয় এনজাইমের আধার। এজন্য সাইটোপ্লাজমকে বলা হয় এনজাইমের আধার। এই হচ্ছে সাইটোপ্লাজম সম্পর্কে আমাদের আজকে আলোচনা। তো সাইটোপ্লাজমের তরল অংশ হচ্ছে মাতৃকা। অঙ্গাণুর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলো, আর জৈব উপাদানের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন সহ আমিষ জাতীয় যে উপাদানগুলো আছে, জৈব অজৈব উপাদান সমস্ত মিলিয়ে হচ্ছে সাইটোপ্লাজম। তো আজকের মতো এতটুকু। পরবর্তী ক্লাসে আমরা রাইবোজোম নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।